ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণার পর বাংলাদেশের রাজনীতিতে একটি ব্যতিক্রমী চিত্র ফুটে উঠেছে। নির্বাচন শেষে দেখা গেছে বিএনপি ৭ জন নেতা দলীয় সিদ্ধান্ত অমান্য করে এবং ধানের শীষ প্রতীক না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে লড়াই করে বিজয়ী হয়েছেন। এই ফলাফল রাজনৈতিক মহলে আলোচনা কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, কারণ তারা দলীয় প্রার্থীদের পরাজিত করে সংসদে যাওয়ার পথ সুগম করেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বিএনপির এই বিজয়ী নেতাদের জয় দলটির জন্য একই সঙ্গে স্বস্তি এবং অস্বস্তি বয়ে এনেছে। অন্যদিকে দলীয় প্রতীকের বাইরে থাকা ব্যক্তিরা জয়লাভ করে প্রমাণ করেছেন যে ভোটাররা রাজনৈতিক প্রতীক থেকে বেশি ব্যক্তি জনপ্রিয়তাকে গুরুত্ব দেন। অন্যদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে এই ঘটনা নেতৃত্বের সমীকরণে এক জটিল পরিস্থিতি সৃষ্টি করেছে। বিজয়ী ৭ জন স্বতন্ত্র প্রার্থী হলেন ব্রাহ্মণবাড়িয়া ২ থেকে ব্যারিস্টার রুমিন ফারহানা, কিশোরগঞ্জ ৫ থেকে শেখ মুজিবুর রহমান ইকবাল, টাঙ্গাইল ৩ থেকে সাবেক মন্ত্রী লুৎফর রহমান খান আজাদ, চাঁদপুর ৪ থেকে আব্দুল হান্নান, কুমিল্লা ৭ থেকে আতিকুল আলম শাওন, ময়মনসিংহ ১ থেকে সালমান ওমর রুবেল এবং দিনাজপুর ৫ থেকে রেজওয়ানুল হক। তারা স্বতন্ত্র হিসেবে লড়াই করে নিজেরাই ভোটারদের আস্থা অর্জন করেছেন এবং দলীয় মনোনয়নপ্রাপ্ত বা জোটের প্রার্থীকে হারিয়ে জয়লাভ করেছেন। বিএনপি জোটগত সমঝোতার অংশ হিসেবে ১৬টি আসন শরিক দলগুলোর জন্য ছেড়ে দিয়েছিল, কিন্তু এসব আসনের অন্তত ১২টিতে স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থীরা মাঠে ছিলেন। ফলে ভোট বিভক্তি সৃষ্টি হয়। অনেক জায়গায় জোটের প্রার্থী প্রত্যাশিত ফলাফল পাননি। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে ব্যারিস্টার রুমিন ফারহানা স্থানীয় সমর্থন ও জনপ্রিয়তা কাজে লাগিয়ে জোটের প্রার্থীকে পরাজিত করেছেন। কিশোরগঞ্জ ৫ আসনে প্রাথমিকভাবে মনোনয়ন পেলেও জোটের সমঝোতার কারণে পরিবর্তিত হওয়ার পরও শেখ মুজিবুর রহমান ইকবাল স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় পেয়েছেন। চাঁদপুর ৪ এবং কুমিল্লা ৭ আসনেও একই চিত্র লক্ষ্য করা গেছে, যেখানে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে জনপ্রিয় নেতারা ভোটারদের আস্থা অর্জন করেছেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নির্বাচনের আগে এই ৭ জন সহ অর্ধ শতাধিক নেতাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছিল। প্রায় ৫০ জন স্বতন্ত্র প্রার্থী ভোটে অংশগ্রহণ করলেও মাত্র ৭ জনই জয়ী হয়েছেন। এই ৭ জনের বিজয় দলীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এখন বড় প্রশ্ন হলো, দল তাদের বিষয়ে কি সিদ্ধান্ত নেবে? বহিষ্কার বহাল রাখবে নাকি বাস্তবতার প্রয়োজনে পুনর্বহাল করবে? এই সিদ্ধান্তের উপর নির্ভর করবে ভবিষ্যৎ নেতৃত্ব ও দলীয় শক্তি। এই নেতারা দীর্ঘদিন দলের জন্য জেল হামলা মামলার শিকার হয়েছেন। নির্বাচনে জয়ী যারা হতে পারেননি তারাও দলের দুঃসময়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে পটুয়াখালীর হাসান মামুন ও ঢাকার মোহাম্মদ ইশরাক সরকার। সাইফুল আলম নীরবের কথা বিশেষভাবে উল্লেখ করতে হয়। আওয়ামী লীগ আমলে এদের প্রায় প্রতিদিন আদালতে হাজিরা দিতে হতো। জেলেও থেকেছেন দীর্ঘদিন। কারো বিরুদ্ধে ৩ শতাধিক মামলা রয়েছে। এরা কি ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন? দল কি সহানুভূতি দৃষ্টিতে ঘরের ছেলেকে ঘরে তুলতে পারে না? তাছাড়া জোটের জন্য ছেড়ে দেওয়া আসনের অনেকগুলোতে বিএনপির হতাশ হতে হয়েছে। সিনিয়র অনেক রাজনীতিবিদ বলছেন, বহিষ্কৃত নেতাদের উচিত হবে দলের সঙ্গে যোগাযোগ করা। তাদের একটি চিঠিও হয়তো দল আমলে নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত জানাতে পারে। নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়ায় তৃণমূলের অনেক নেতাকর্মী মনে করছেন যে যোগ্য প্রার্থীদের উপেক্ষা করে জোটের সমঝোতায় আসন ছেড়ে দেওয়া কিছু ক্ষেত্রে বিপরীত প্রভাব ফেলেছে। ভোটাররা স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছেন যে রাজনৈতিক প্রতীক নয়, বরং প্রার্থীর ব্যক্তিগত গ্রহণযোগ্যতা ও স্থানীয় পরিচিতি ভোটে প্রভাব ফেলে। সব মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ৭ বিদ্রোহী নেতার জয় শুধু তাদের ব্যক্তিগত সাফল্যের গল্প নয়, এটি দলীয় রাজনীতি, জোট কৌশল এবং ভবিষ্যৎ নেতৃত্বের প্রশ্নে একটি নতুন সমীকরণ সৃষ্টি করেছে। এখন রাজনৈতিক মহল এবং দলীয় নেতৃত্বের নজর থাকবে সংসদ অধিবেশন শুরুর আগেই এই পরিস্থিতি কিভাবে সমাধান হয়, সেটি আগামী রাজনৈতিক দৃশ্যের মূল চিত্র হবে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।